বাংলাদেশে শহীদ দিবস তথা ভাষা দিবস হিসাবে পালিত হওয়া 21শে ফেব্রুয়ারি যেভাবে সারা পৃথিবীর ভাষা দিবসের মর্যাদা পেয়েছিল তা এক রোমহর্ষক চলচ্চিত্রের কাহিনীকেও হার মানায়। 52 ভাষা আন্দোলনের মর্মান্তিক ঘটনা 21শে ফেব্রুয়ারিকে যে মর্যাদার আসনে বসিয়েছিল, যার ফলে ওই দিনটি পূর্ববঙ্গের মানুষের কাছে শহীদ দিবসের পাশাপাশি জাতীয় ভাষা দিবসেরও মর্যাদা পেয়েছিল। বলা বাহুল্য, কেবলমাত্র পূর্ববঙ্গ নয়, 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের কাছেই এই দিনটি ভাষা দিবস হিসাবেই বন্দিত হয়ে এসেছিল। 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কোর প্রস্তাব গ্রহণের মাধ্যমে যা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিল, 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। কিন্তু 21শে ফেব্রুয়ারির এই স্বীকৃতি এত সহজে লাভ করা যায়নি। যে দুজন ব্যক্তির নিরলস ও অক্লান্ত পরিশ্রমের ফলে 21শে ফেব্রুয়ারি পেয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা, তারা হলেন কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসকারী দুই প্রবাসী বাঙালি বন্ধু, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও তারই ঘনিষ্ঠ বন্ধু রফিকুল ইসলাম। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তুলে ধরার কথা প্রথম মাথায় আনেন রফিকুল ইসলাম 1998 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি। এই রফিকুল ইসলামই তার বন্ধুর সহযোগিতায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আন্নানকে একখানি চিঠি লেখেন। এই চিঠিতে তিনি 21শে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ওই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেবার অনুরোধ করেন। কিন্তু তাদের এই অনুরোধ কফি আন্নানের দরবারে তেমনভাবে গুরুত্ব পায়নি। তাই স্বাভাবিকভাবেই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে সালাম ও রফিকুল জানতে পারেন যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন একমাত্র ইউনেস্কো। তারা আরও জানতে পারেন যে ইউনেস্কোর পরবর্তী অধিবেশন বসবে ফ্রান্সের প্যারিস শহরে। তাই কাল বিলম্ব না করে দুই বন্ধু এবার সরাসরি যোগাযোগ করেন রাষ্ট্রসংঘের দপ্তরে। তারা রাষ্ট্রসংঘের পাবলিক রিলেশন অফিসার ইনচার্জ হাসান ফিরদৌসের সঙ্গে সাক্ষাৎ করে তার পরামর্শ চান। হাসান ফিরদৌস তাদের জানান যে তাদের দেওয়া প্রস্তাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রসংঘের কোনো সদস্য রাষ্ট্র যদি এ ধরনের কোনো প্রস্তাব দেয়, তাহলে তা যতটা গুরুত্ব পাবে, ব্যক্তিগতভাবে দেওয়া এই প্রস্তাব কখনই ততটা গুরুত্ব পাবে না। তাই তারা যদি কোনো সদস্য রাষ্ট্রকে দিয়ে এই প্রস্তাব পাঠাতে পারেন, তাহলে তা বেশি গ্রহণযোগ্য হবে। সালাম তখন ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে যান এবং তার কাছে সাহায্য ও পরামর্শ চান। এছাড়া কফি আন্নানের কাছে লেখা রফিকুলের চিঠির প্রতিলিপিও তাকে দেখান। আমেরিকায় বাংলাদেশি ওই রাষ্ট্রদূত তখন ওই চিঠি রাষ্ট্রসংঘে বাংলাদেশের প্রতিনিধি আনারুল করিমের কাছে ফরওয়ার্ড করে পাঠান। কিন্তু আশ্চর্যের কথা এই যে এ ব্যাপারে আনোয়ারুল করিমের কাছ থেকেও আশানুরূপ সাড়া পাওয়া গেল না। রফিকুল ও সালাম তখন ভাবলেন, 21শে ফেব্রুয়ারির আন্দোলন প্রকৃতপক্ষে বাংলাদেশের নিজস্ব আন্দোলন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা ভাষী মানুষের আবেগ। তাই বাংলাদেশে গড়ে ওঠা বাংলার আবেগকে নিয়ে গুরুত্ব পাওয়া 21শে ফেব্রুয়ারি সম্পর্কে এই প্রস্তাব যদি বাংলাদেশ পেশ করে, তবে অন্যান্য দেশের সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়বে। বরঞ্চ বাংলাদেশ বাদে তৃতীয় কোনো দেশ যদি এই প্রস্তাব পেশ করে, তবে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং অন্যান্য দেশের সমর্থন পাওয়াও সহজ হবে। তারা আরও মনে করেন যে বহু জাতীয় বহু ভাষাভাষী অধ্যুষিত কানাডার মাধ্যমে যদি এই প্রস্তাব দেওয়ানো যায়, তবে সহজেই তাতে সমর্থন পাওয়া যাবে। এছাড়া যেহেতু তারা কানাডাতেই বসবাস করেন, তাই তাদের পক্ষেও কানাডার মাধ্যমে প্রস্তাব পাঠানো অধিক সহজ হবে। এই উদ্দেশ্যে তারা কানাডার ভ্যাঙ্কুভার শহরে 7টি ভাষার 10 জন সদস্য নিয়ে একটি আন্তর্জাতিক ভাষা সমিতি গঠন করেন, যার নাম ছিল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড। এই সমিতির পক্ষ থেকে
রাষ্ট্রসংঘে কানাডার রাষ্ট্রদূত রবার্ট পাওয়েলের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। ওই আবেদনেও 21শে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে ওই দিনটিকে বিপন্ন মাতৃভাষার আত্মরক্ষার সংগ্রামের প্রতীক হিসাবে স্বীকৃতি জানানোর প্রস্তাব আনার অনুরোধ করা হয়। এছাড়া কানাডার পররাষ্ট্র দপ্তরেও এ বিষয়ে যোগাযোগ করে আবেদন নিবেদন জানানো হয়, কিন্তু তাদেরকে হতাশ করে কানাডার পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে কোনো উদ্যোগই দেখায়নি। এদিকে দেখতে দেখতে এরই মধ্যে 1 বছর অতিবাহিত হয়ে যায়। তখন 1999 খ্রিস্টাব্দে তারা পুনরায় হাসান ফিরদৌসের সঙ্গে যোগাযোগ করেন। হাসান ফিরদৌস এবার তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ইউনেস্কোর ভাষা বিভাগের জোসেফ পলের সাথে। জোসেফ পল তাদের পরামর্শ দেন ইউনেস্কোর ভাষা বিভাগের প্রোগ্রাম স্পেশালিস্ট এনা মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে। এনা মারিয়া এই বন্ধু যুগলের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন। তারপর তাদের এই প্রস্তাব রাষ্ট্রসংঘের 5টি সদস্য দেশ যথা ভারত, ফিনল্যান্ড, কানাডা, হাঙ্গেরি ও বাংলাদেশের যে কোনো একটির মাধ্যমে পেশ করার পরামর্শ দেন। এই এনা মারিয়ার কাছ থেকে সদস্য রাষ্ট্রগুলির ফ্যাক্স নম্বর নিয়ে উপরোক্ত 5টি সদস্য রাষ্ট্র সহ প্রত্যেক সদস্য রাষ্ট্রকে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে তারা এই প্রস্তাবকে পেশ করার অনুরোধ জানান। এছাড়া প্রত্যেক সদস্য রাষ্ট্রকে অনুরোধ করা হয় যে যদি কোনো রাষ্ট্র এই প্রস্তাব পেশ করে তবে তারা যেন এই প্রস্তাবটি সমর্থন করেন। কিন্তু 1999 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত কোনো সদস্য রাষ্ট্রের কাছ থেকেই সেই অর্থে কোনো সাড়াই পাওয়া গেল না, এমনকি বাংলাদেশের কাছ থেকেও নয়। তবে হাঙ্গেরি একমাত্র দেশ যে জানালো যে যদি কোনো রাষ্ট্র এই প্রস্তাব পেশ করে তবে তারা তাতে সমর্থন জানাবে। এদিকে প্রস্তাব পেশের সময়সীমা প্রায় শেষ হতে চলল, কারণ 1999 সালের 12ই নভেম্বর শুরু হবে ইউনেস্কোর 30তম অধিবেশন। নিয়ম হলো অধিবেশন শুরুর অন্তত 2 মাস আগে প্রস্তাব পেশ করতে হয়। সেই অর্থে 10ই সেপ্টেম্বরের আগেই প্রস্তাবটি জমা পড়তে হবে ইউনেস্কোর সদর দপ্তরে। নিরুপায় সালাম রফিকুল তখন যোগাযোগ করেন বাংলাদেশের শিক্ষা সচিব কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে। রকিবউদ্দিন বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আলোচনা করেন শিক্ষামন্ত্রী জনাব এম.এ. সাদেকের সাথে। সাদেক সাহেব বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রস্তাবটি পাঠান বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা তখন ছিলেন সংসদে। এদিকে রফিকুল সালামের সঙ্গে বাংলাদেশের শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী প্রমুখের চেষ্টায় 29টি সদস্য দেশ এই প্রস্তাবের সমর্থনে রাজি হয়। এই সব হতে হতে প্রস্তাবটি জমা পড়ার শেষ সময় প্রায় শেষ হতে বসে। অথচ তখনও প্রস্তাবটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা বাকি ছিল। হাসিনার কাছে যখন প্রস্তাবটি পৌঁছায় তখন হাসিনা ছিলেন সংসদে। হাসিনা প্রস্তাবটির গুরুত্ব উপলব্ধি করে সংসদ ভবন থেকেই অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রস্তাবটিকে স্বাক্ষর করে ফ্যাক্স মারফত পাঠিয়ে দেন ইউনেস্কোর দপ্তরে। 9ই সেপ্টেম্বর প্রস্তাব জমা পড়ার সময়সীমা অতিক্রান্ত হবার মাত্র 1 ঘন্টা আগে হাসিনার সই করা প্রস্তাবটি ইউনেস্কোর দপ্তরে পৌঁছায়। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের প্রধান কফিরউদ্দিন আহমেদ রাষ্ট্রসংঘের বিশেষ ফর্মে এই প্রস্তাবটি স্বাক্ষর করে সরকারিভাবে তা পেশ করলেন। এদিকে রফিক সালাম 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য তুলে ধরে রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূত তথা আইসল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রপতি সহ 188টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকের কাছে প্রস্তাবটি সমর্থনের জন্য অনুরোধ পাঠান। শুরু হলো ব্যক্তিগত প্রচেষ্টার সাথে রাষ্ট্রীয় উদ্যোগের মিলিত প্রয়াস। 12ই নভেম্বর
1999 ইউনেস্কোর টেকনিক্যাল কমিটির দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়। এদিনই পৃথিবীর 29টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করে, যারা ইতিপূর্বে সমর্থনে স্বীকৃত হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে এই দেশগুলির মধ্যে পাকিস্তানও ছিল, যে দেশের কারণে তৈরি হয়েছিল 21শে ফেব্রুয়ারির ঘটনা। এরপর 1999 এর 17ই নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেবার প্রস্তাব উত্থাপন করা হলো। সঙ্গে সঙ্গে পাকিস্তান, ভারত সহ 188টি দেশ তাদেরকে সমর্থন জানালো। সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গৃহীত হলো। 2000 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি থেকে সমগ্র বিশ্বে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হওয়া শুরু হলো। এইভাবে দুই প্রবাসী বাঙালির অক্লান্ত পরিশ্রম শেষ পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে পরিণত হয়ে বিশ্বে বাঙালির ভাষা ও সংস্কৃতি যেন অনন্য মাত্রা পেল। কিন্তু এ কথা ভুললে চলবে না যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি দিয়ে পৃথিবীর সমস্ত মাতৃভাষাগুলির অস্তিত্ব ও অধিকার রক্ষা এবং এদেরকে মর্যাদাপূর্ণভাবে টিকিয়ে রাখার যে উদ্যোগ গ্রহণ করেছিল ইউনেস্কো, তা যথাযথভাবে পালনের দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তা না হলে বিভিন্ন বিলুপ্ত প্রাণী উদ্ভিদের মতোই বৃহৎ ভাষাগুলির দাপটে দুর্বল ভাষাগুলি এই পৃথিবী থেকে অবলুপ্ত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।